জীবজগৎ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়ে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের একেবারে বিস্তারিত প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হয়েছে। আশা করি তোমরা এই অধ্যায় থেকে ব্যাপকভাবে উপকৃত হতে পারবে। এই অধ্যায় পাঠ শেষে তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরই দেখতে পাবে। এই অধ্যায়ের একটি ছোট প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিও ইতিপূর্বে তোমাদের মধ্যে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা ছোট প্রশ্নগুলো দেখে আসতে পারো। আর এই অধ্যায়ের ভিডিও একেবারে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে, চলো আমরা সেখান থেকে দেখে আসি। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও, সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও যেন তোমার অন্যান্য বন্ধুরা দেখেও উপকৃত হতে পারে। কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে। সেই সাথে বেল আইকনটির অল অপশন অন করে দাও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আমরা প্রশ্ন আকারে শুরু করছি। এখানে দেখে নিই কি আছে। এখানে দেখো কি রয়েছে। পার্ট 1, জীব কি? যার জীবন আছে তাকে জীব বলে। যেমন গাছপালা, গরু ছাগল, পোকামাকড়, ব্যাঙের ছাতা, ব্যাকটেরিয়া ইত্যাদি। কিন্তু এবার যদি প্রশ্ন করা হয় জীবন কাকে বলে, এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। জীবনকে সংজ্ঞায়িত করতে হলে জীবের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলতে হয়। আর যাদের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায় তাদেরকেই জীব হিসেবে অভিহিত করা হয়। একটি জীব যে সকল বৈশিষ্ট্য প্রদর্শন করে তা আলোচনা করা হলো। জীবের প্রধান বৈশিষ্ট্যসমূহ। এখন প্রশ্ন হলো জীবের প্রধান বৈশিষ্ট্যসমূহ লেখো বা কি কি। 1, পুষ্টি লাভ। জীব টিকে থাকার জন্য পুষ্টি লাভ করে। খাদ্য থেকে এরা পুষ্টি লাভ করে। কোন জীব নিজেই নিজের খাদ্য তৈরি করে। এরা স্বভোজী, আবার পরভোজী জীব অন্য জীব ভক্ষণ করে পুষ্টি লাভ করে। 2, বৃদ্ধি ও বিকাশ। জীবের বৃদ্ধি ঘটে। প্রতিটি জীব কোষ নামক এক গাঠনিক একক দিয়ে গঠিত। সময়ের সাথে জৈবিক প্রক্রিয়ায় জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে এবং পরিপূর্ণ জীব হিসেবে বিকাশ লাভ করে। 3, শক্তির রূপান্তর। জীব তার দেহে উৎপন্ন শক্তির রূপান্তর ঘটায়। যেমন প্রাণীদেহে উৎপন্ন শক্তি তার দেহের বিভিন্ন কাজে ব্যবহার করে। প্রজনন। জীবের প্রজনন ঘটে। এই প্রক্রিয়ায় জীবের বংশবিস্তার হয়। মানুষ সন্তান সন্ততি উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার ঘটায়। পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। জীব বাহ্যিক পরিবেশের পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া প্রদান করে। আমাদের দেহে মশা বসলে আমরা তা মারার জন্য উদ্গ্রীব হই। অন্ধকার পরিবেশে জন্মানো গাছ আলোর সন্ধান পাবার জন্য আলোর দিকে দ্রুত বৃদ্ধি পায়। 6, অভিযোজন। প্রতিটি জীবের অভিযোজন ক্ষমতা আছে। অভিযোজন মানে হলো প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখার ক্ষমতাই হলো অভিযোজন ক্ষমতা। পরিবেশের পরিবর্তনে টিকে থাকার জন্য জীব হাজার বছরের ব্যবধানে অভিযোজন ক্ষমতা লাভ করে। যেমন মরুভূমিতে জন্মানো অধিকাংশ গাছের পাতা চ্যাপ্টা ও কাঁটাযুক্ত হয়। উদ্ভিদের এই বৈশিষ্ট্যগুলো এদের পানি সাশ্রয়ে সাহায্য করে। দীর্ঘ অভিযোজনের ফলে উদ্ভিদে এই বৈশিষ্ট্যগুলো সংযোজিত হয়েছে। উপরে উল্লেখিত এই বৈশিষ্ট্যগুলো সকল জীবে মুখ গহ্বর দেখা যায়, পক্ষান্তরে জড় বস্তুতে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় না। এবার দলগত কাজ, তোমরা এটা টিচার তোমাদেরকে দেবেন, এই দলগত কাজটা তোমরা তৈরি করবে। আমরা পার্ট 3-এ চলে যাচ্ছি, জীবের শ্রেণীকরণ। জীবের আধুনিক শ্রেণীবিন্যাসটি লেখো। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রায় 87 লক্ষ ভিন্ন ভিন্ন রকমের জীব রয়েছে। বৈচিত্র্যময় এই জীবকুলকে সহজভাবে জানার জন্য বিজ্ঞানীগণ পৃথিবীর সমস্ত জীবকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছেন। 1969 খ্রিস্টপূর্ব বিজ্ঞানী হুইটেকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। 1974 খ্রিস্টাব্দে এটা খ্রিস্টাব্দে বিজ্ঞানী মার্গিউলিস উক্ত শ্রেণীবিন্যাসকে পুনর্বিন্যাস করে জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। আধুনিক শ্রেণীবিন্যাসটি হলো এই পুরো জীবজগৎকে দুইটা ভাগে সুপার কিংডমে ভাগ করা হয়েছে। সুপার কিংডম 1 হলো আদিকোষী জীব আর প্রকৃতকোষী জীব 2। এবার আদিকোষী জীবের একটি রাজ্য রয়েছে, রাজ্য মনেরা। আর প্রকৃতকোষী জীবের 4টা রাজ্য রয়েছে, রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফানজাই, রাজ্য 4 প্লান্টি, রাজ্য 5 অ্যানিমেলিয়া। তোমাদেরকে একটু বলে রাখা ভালো, তোমাদের বইয়ের ভেতরে এখানে শুধু রাজ্য 1 দেওয়া আছে, এগুলো কিন্তু রাজ্য লেখা নাই। এগুলোর প্রত্যেকটার আগে কিন্তু রাজ্য দিতে হবে। এখানে হয়তো বা বইয়ের ভেতরে মিস্টেক হয়েছে। এবার প্রত্যেকটার আমরা চিত্র সহ তুলে ধরছি, এর বৈশিষ্ট্য এবং এর ছবিগুলো কিরকম মনেরা।
এ রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্যগুলো হলো জীবটি এককোষী এবং এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এরা খুবই ক্ষুদ্র এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না। উদাহরণ ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, স্পাইরোগাইরা। এখানে আমি ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া দিয়েছি, এটা কিন্তু সায়ানোব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল। স্পাইরোগাইরাও আছে। স্পাইরোগাইরা হলো তোমার কি এক ধরনের মানে আদিকোষী শৈবাল বলতে পারো তোমরা। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি রাজ্য দ্বীপ প্রোটিস্টা। এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয় যাদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। এরা এককোষী ও বহুকোষী ক্লোরোফিল যুক্ত, একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। উদাহরণ হলো ইউগ্লিনা, অ্যামিবা। এই যে এটা হলো ইউগ্লিনা আর এটা হলো অ্যামিবা। এবার আমরা চলে যাচ্ছি ফানজাই বা ছত্রাক। এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয়। দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী। উদাহরণ ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। এই যে এটা হলো মাশরুম, এটা হলো পেনিসিলিয়াম। ইস্টের ছবিটা এখানে দেওয়া হয়নি। রাজ্য 4 প্লান্টি। প্লান্টি হলো গাছ। অধিকাংশ উদ্ভিদ নিজেই নিজের খাদ্য প্রস্তুত করতে পারে। এদের দেহে অসংখ্য কোষ দিয়ে গঠিত। এদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও গহ্বর বিদ্যমান। উদ্ভিদের সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে, তাই এরা খাদ্য প্রস্তুত করতে পারে। উদাহরণ আম, জাম, কাঁঠাল। এই যে দেখো কাঁঠাল গাছ একটা দিয়েছি, তোমরা আম, জাম এই গাছগুলো চিনো। সুবিশাল উদ্ভিদ জগৎকে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবার নানা ভাগে বিভক্ত করা যায়। জর্জ বেনথাম ও ডাল্টন হুকার এর প্রাকৃতিক শ্রেণীবিন্যাস অনুযায়ী উদ্ভিদ জগৎকে নিম্নলিখিত ভাগে ভাগ করেছেন। উদ্ভিদ জগৎকে 2 ভাগে ভাগ করা হচ্ছে: অপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ আবার 3 প্রকার: সমাঙ্গবর্গীয়, মশবর্গীয় আর ফানবর্গীয়। এবার সমাঙ্গবর্গীয়কে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে: শৈবাল, ছত্রাক। সপুষ্পক উদ্ভিদ হলো নগ্নবীজি, আবৃতবীজি। আর এখানে আবৃতবীজি আবার তোমার কি একবীজপত্রী ও দ্বিবীজপত্রী। এবার সপুষ্পক উদ্ভিদে আমরা চলে যাচ্ছি। যেসব উদ্ভিদে ফুল, ফল ও বীজ উৎপন্ন হয় না তাদেরকে সব অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন মস, ফার্ন ইত্যাদি। এরা স্পোর বা রেণুর মাধ্যমে বংশবিস্তার করে থাকে। অপুষ্পক উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সমাঙ্গবর্গীয় উদ্ভিদ। এসব উদ্ভিদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না। এদের মধ্যে যাদের ক্লোরোফিল আছে, ফলে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, তারা শৈবাল, যেমন স্পাইরোগাইরা। আর যাদের দেহে ক্লোরোফিল নেই, ফলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তারা ছত্রাক, যেমন অ্যাগারিকাস। মশবর্গীয় উদ্ভিদ, এদের আবার আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। মশবর্গীয় উদ্ভিদ, এদের দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়, কিন্তু এদের মূল নেই। মূলের পরিবর্তে রাইজয়েড নামক সূত্রাকার অঙ্গ থাকে, অর্থাৎ কাণ্ড থাকে, ছোট কাণ্ড থাকে। সাধারণত এরা পুরনো ভেজা দেওয়ালে কার্পেটের মতো নরম আস্তরণ করে জন্মায়, যেমন ব্রায়াম। ব্রায়ামের উদাহরণটা এখানে দেওয়া হয় নাই। এখানে ফানবর্গীয় এবং যে স্পাইরোগাইরা এবং অ্যাগারিকাসের মশবর্গীয় উদ্ভিদ যেটা, সমাঙ্গবর্গীয় উদ্ভিদ যেটা, তাদের এইখানে দেওয়া হয়েছে স্পাইরোগাইরা এবং অ্যাগারিকাস। তোমাদের বই থেকে এই ছবিটা নেওয়া হয়েছে। ফানবর্গীয় উদ্ভিদ। ফানবর্গীয় উদ্ভিদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। এদের দেহে পরিবহন টিস্যু রয়েছে ও কচি পাতাগুলো কুণ্ডলিত। এই যে এরকম কচি পাতা কুণ্ডলিত থাকবে, যেখানে দেখো কচি পাতাটা কুণ্ডলিত। আর বাড়ির পাশে স্যাঁতস্যাঁতে ছায়াযুক্ত স্থানে এবং পুরনো দেওয়ালের প্রাচীরে এদের জন্মাতে দেখা যায়, যেমন টেরিস। এই যে ঢেকি শাক, তোমরা বলো না ঢেকি শাক, ওরকম এটা হলো ঢেকি শাক। আর এটা হলো ব্রায়াম, এক ধরনের মস। এবার কাজ দিবে তোমাদেরকে, তোমাদের টিচার এই কাজ অনুযায়ী তোমরা সেই কাজগুলো করবে। সপুষ্পক উদ্ভিদ যাদের ফুল হয়, এদেরকে সপুষ্পক উদ্ভিদ বলি। উদ্ভিদে ফুলের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে উদ্ভিদকে সপুষ্পক, অপুষ্পক 2 ভাগে বিভক্ত করা হয়। যেসব উদ্ভিদে ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন আম, কাঁঠাল, ধান, নারকেল ইত্যাদি। এদের দেহে সুস্পষ্ট মূল, কাণ্ড, পাতা বিভক্ত। ফুলের মাধ্যমে পরাগায়ন প্রক্রিয়ায় এদের বংশবিস্তার ঘটে। বীজের আবরণের উপর নির্ভর করে সপুষ্পক উদ্ভিদকে আবার নগ্নবীজি ও আবৃতবীজি এই 2 ভাগে ভাগ করা হয়। নগ্নবীজি উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না, তাই বীজ নগ্ন অবস্থায় থাকে। উদাহরণ হলো সাইকাস, পাইনাস ইত্যাদি। আর আবৃতবীজি উদ্ভিদের ফুলের গর্ভাশয় থাকায় ফল উৎপন্ন হয় এবং বীজ আবৃত থাকে। উদাহরণ আম, জাম, সুপারি ইত্যাদি। এখানে দেখো, এখানে আবৃতবীজি উদ্ভিদ দেওয়া আছে। এটা নারকেল গাছ, এটা এক ধরনের সরিষা গাছ। এরপরে এটা হলো সাইকাস, নগ্নবীজি উদ্ভিদ। সাইকাস, এটা হলো পাইনাস। সাইকাস পাইনাস না, এটা হলো সাইকাসের ডিম্বক, মানে ওটা হলো স্ত্রী যে স্ট্রবিলাসটা রয়েছে, সেই স্ত্রী স্ট্রবিলাস বলি এটাকে আমরা। এবার রাজ্য 5 চলে যাব, অ্যানিমেলিয়া। রাজ্য 5 অ্যানিমেলিয়া হলো এসব জীবের কোষে
সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে না, সাধারণত এই কোষগুলোতে প্লাস্টিডও থাকে না, তাই খাদ্যের জন্য এরা উদ্ভিদের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। উদাহরণ হলো মাছ, পাখি, গরু, মানুষ ইত্যাদি। প্রাণীজগৎকে আবার নানাভাবে ভাগ করা যায়। মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীজগৎকে দুই ভাগে ভাগ করা হয়, মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী। মাছ, ব্যাঙ, পাখি, টিকটিকি, গরু, ছাগল, মানুষ ইত্যাদি মেরুদণ্ড আছে বলে এরা মেরুদণ্ডী। মশা, মাছি, প্রজাপতি, চিংড়ি, কাঁকড়া, কেঁচো ইত্যাদি অমেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ এদের মেরুদণ্ড নেই। এই যে কেঁচো, জোঁক, মাছি, মশা, প্রজাপতি, এদের কোনো মেরুদণ্ড নাই। এরা হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম পর্ব। অমেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই। এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না। চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে, যা পুঞ্জাক্ষী নামে পরিচিত। এদের লেজ নেই, এদের কোনো লেজ নাই কিন্তু, হ্যাঁ, এদের এরকম মনে হচ্ছে, আসলে এদের কোনো লেজ নাই। এবার আমরা চলে যাচ্ছি, অমেরুদণ্ডী প্রাণী নানা ধরনের হয়। অনেক অমেরুদণ্ডী প্রাণী আকারে খুবই ছোট, এদের খালি চোখে দেখা যায় না। অ্যামিবা এমন একটি প্রাণী। কেঁচো জোঁক এক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী, এদের দেহ অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত। শামুক, ঝিনুক আরেক দলভুক্ত প্রাণী, এদের দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত নয় এবং এদের দেহ সাধারণত শক্ত খোলসে আবৃত থাকে, মাংসল পা থাকে। প্রজাপতি, মশা, মাছি, তেলাপোকা, উইপোকা, মৌমাছি ইত্যাদি পতঙ্গ শ্রেণীর দলভুক্ত প্রাণী। পৃথিবীতে পতঙ্গ দলভুক্ত শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি, যেটা আমরা বলেছিলাম একটু আগেই যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি হয়। এদের দেহ তিনটি সমান অংশে বিভক্ত, মস্তক, বক্ষ, উদর। দেহের সন্ধিযুক্ত পা পুঞ্জাক্ষী থাকে। অনেক পতঙ্গ আমাদের উপকার করে, এরা উপকারী পতঙ্গ, যেমন মৌমাছি, রেশম পোকা ইত্যাদি। মশা ও মাছি নানা রকম রোগ ছড়ায়। অনেক পতঙ্গ আবার আমাদের বাড়িঘর, আসবাবপত্র ও ফসলের ক্ষতি সাধন করে, যেমন উইপোকা, লাদা পোকা, পামড়ি পোকা ইত্যাদি। এমন কতগুলো সামুদ্রিক প্রাণী আছে যাদের ত্বকে কাঁটার মতো অংশ থাকে। তারা মাছ ও সামুদ্রিক শসা এই দলভুক্ত প্রাণী। জেলি মাছ, প্রবাল কীট আরেক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহের ভিতর একটা ফাঁপা গহ্বর বা সিলেন্টারন থাকে। এদের দেহে একটি মাত্র ছিদ্র থাকে। এই ছিদ্র পথে এরা খাদ্য গ্রহণ করে, আবার বর্জ্য পদার্থ বের করে দেয়। অর্থাৎ সিলেন্টারন যাদের থাকে তাদের আর কোনো ছিদ্র থাকে না, ওই একটা ছিদ্রের মাধ্যমেই এদের খাবার গ্রহণ এবং বর্জ্য পদার্থ ত্যাগ করার কাজটা করে থাকে। মেরুদণ্ডী প্রাণী, এদের মেরুদণ্ড আছে। দেহের ভিতর কঙ্কাল থাকে, পাখনা বা দুই জোড়া পা থাকে, চোখ সরল প্রকৃতির। মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে। এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। মেরুদণ্ডী প্রাণীদের বৈচিত্র্যের ভিত্তিতে বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। সকল মাছ মৎস্য শ্রেণীভুক্ত, এরা পানিতে বাস করে। বেশিরভাগ মাছের গায়ে আঁশ থাকে, যেমন ইলিশ, রুই, কই ইত্যাদি। আবার কতগুলো আঁশ থাকে না, যেমন মাগুর, শিং, ট্যাংরা, বোয়াল ইত্যাদি। মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। এদের পাখনা আছে, পাখনার সাহায্যে এরা সাঁতার কাটে। মেরুদণ্ডী প্রাণীদের এখানে উদাহরণ দেওয়া আছে মাছ, ব্যাঙ, টিকটিকি, হাঁস, মুরগি ইত্যাদি। ব্যাঙ উভচর শ্রেণীভুক্ত প্রাণী। এদের জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে।